৭ অক্টোবর ২০০১ সকাল থেকে আমেরিকা এবং ব্রিটেন তাদের ওয়ার অন টেরর নামে সামরিক অভিযান শুরু করে। বোমারু বিমানগুলো কাবুল, কান্দাহার এবং জালালাবাদের তালিবান অবস্থানগুলোর উপর একের পর এক বোমা বর্ষণ করতে থাকে। তালিবানদের যেটুকু এয়ার ডিফেন্স, রাডার এবং ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য মিসাইল পোস্ট ছিল সেগুলো আক্রমণের প্রথম দিনই ধ্বংস হয়ে যায়। আমেরিকান যুদ্ধবিমান, অ্যাপাচি হেলিকপ্টার, গানশিপগুলো থেকে ক্রমাগত আক্রমণ চলতে থাকে। ইউএস নেভির ক্রুজার, ডেস্ট্রয়ার আর ব্রিটিশ রয়্যাল নেভির সাবমেরিন থেকে ছুটতে থাকে টমাহক ক্রুজ মিসাইল। বি-৫২ আর এসি-১৩০ গানশিপগুলোর কার্পেট বোমিংয়ে থরথর করে কাঁপছে কাবুল। জল, স্থল ও আকাশ থেকে বৃষ্টির মতন বোমা বর্ষণ চলছে কাবুলে। সন্দেহজনক কোনো স্থাপনায় বাদ যাচ্ছে না। এমন ভয়াবহ ফায়ার পাওয়ারের বিরুদ্ধে তালিবান যোদ্ধাদের করার কিছুই নেই। ইতিমধ্যে হতাহতের সংখ্যা হাজার ছাড়িয়ে গেছে। প্রচুর সাধারণ মানুষ মারা পড়ছে। এত পরিমাণ বোমা বর্ষণ চলছে যে ধোঁয়া আর ধুলার মেঘে ঢাকা পড়ে গেছে কাবুলের আকাশ। প্রায় ২০ বছরের যুদ্ধবিধ্বস্ত কাবুলে যেটুকু বাকি ছিল সেটাও ধুলোয় মিশে দেওয়ার চেষ্টা চলছে। যুদ্ধে যুদ্ধে কাবুল এতটাই অভ্যস্ত যে আমেরিকান হামলার সতর্কবাণী কেউ খুব একটা আমলে নেয়নি। যথারীতি সবকিছুই দৈনন্দিন স্বাভাবিকের তুলনায় কম ছিল। সকালবেলা উমার আসমাকে বাইকে করে হাসপাতালে পৌঁছে দিয়ে এসেছে। কাবুলের সরকারি হাসপাতাল অপ্রতুল ডাক্তার আর নার্সের কারণে আসমাকে বিবেচনায় চাকরি দেওয়া হয়েছে, যদিও তার নার্সিং কোর্স শেষ হতে অল্প বাকি ছিল। আসমাকে হাসপাতালে নামিয়ে দিয়ে ওমর স্কুলে চলে গেছে। সম্ভাব্য যুদ্ধের কারণে স্কুল আগেই বন্ধ করে দেওয়া হয়েছিল, কিন্তু শিক্ষকরা নিয়মিত হাজিরা দিত। ঠিক সকাল ১১টায় কাবুলের প্রাণকেন্দ্রের রাডার স্টেশনে প্রথম মিসাইলটি আঘাত হানে। সেটার প্রচণ্ড শব্দে কেঁপে ওঠে পুরো শহর। তারপর শুরু হয় একের পর এক বিমান হামলা। ততক্ষণে কাবুলবাসী বুঝে গেছে ঘটনা কোন দিকে যাচ্ছে। সবাই যে যার মতো করে নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছোটাছুটি শুরু করে দিয়েছে। বেশিরভাগই বেসমেন্ট, বাংকার অথবা বাড়িঘর ছেড়ে পাহাড়ের আড়ালে আশ্রয় নিয়েছে। বোমা হামলার সাথে সাথে ওমর বাইক নিয়ে বেরিয়ে পড়তে চেয়েছিল, কিন্তু অন্য টিচাররা তাকে আটকায়। ওরা সবাই মিলে আশ্রয় নেয় স্কুলের বেসমেন্টে। স্কুলের পাশাপাশি কাছাকাছি অনেকগুলোই বোমা পড়েছে, ফলে এলাকাটা ধুলায় অন্ধকার হয়ে গেছে। ওমর ভাবছে হসপিটাল থাকার জন্য আজমা হয়তো নিরাপদে থাকবে, কিন্তু পাকমানের বাড়ির অবস্থাটা ভেবেই অসহায় বোধ করছে। বিকাল ৩টার দিকে হঠাৎ করে সব নিশ্চুপ হয়ে যায়। আকাশেও কোনো প্লেন উঠছে না। এই সুযোগে লোকজন বের হওয়া শুরু করেছে। ওমর প্রথমেই ছুটতে থাকে হাসপাতালের দিকে। সারা রাস্তা ধ্বংসস্তূপ, পাথর ও লোহার কঙ্কর আর গর্তে ভরা। অনেক কষ্টে পথ ধরে বাইক চালাতে হচ্ছে। ঘন ধুলার কারণে শ্বাস নিতে কষ্ট হচ্ছে। হাসপাতালে পৌঁছে হামলার ভয়াবহতা আঁচ করতে পারে ওমর। আহত নারী, শিশু আর মানুষের আহাজারি। অনেক মৃতদেহ পড়ে আছে হাসপাতালের করিডোরের মেঝেতে। সেসব ডিঙিয়ে পৌঁছালো আসমার ওয়ার্ডে। ওমরকে দেখে আসমা ছুটে এসে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে ওঠে। ওমর বলে, এখন কাঁদার সময় নেই, আমাদের এখনই বাড়ি যেতে হবে। আসমা অসহায়ের মতন তার ওয়ার্ডের দিকে তাকিয়ে থাকে। এই মুহূর্তে তাকে এখানে অনেক বেশি প্রয়োজন। ওমর তাকে আর বেশি ভাবার সুযোগ না দিয়ে হাত ধরে টানতে টানতে হাসপাতাল থেকে বের করে আনে। এক ভয়ঙ্কর অনুমান ওমরের মাথায় ঘুরপাক খাচ্ছে। যত দ্রুত সম্ভব তাকে পাকমানের বাড়িতে পৌঁছতে হবে। আল্লাহর কাছে বারবার মিনতি করছে, আল্লাহ যেন তার চিন্তাটা ভুল প্রমাণ করে দেন। ওমর খবর পেয়েছে অনেক তালিবান নেতাদের বাড়ি মিসাইল মেরে উড়িয়ে দেওয়া হয়েছে। খালিদের বাবা মোল্লা ওমরের খুব কাছের মানুষ। তাকে অনেকে চেনে, কিন্তু সে চেনাটা কতদূর গড়িয়েছে সেটা একটু পর বোঝা যাবে। আসমাকে বাইকের পেছনে নিয়ে ছুটছে ওমর। ভয় আর অজানা আশঙ্কায় আসমা ওমরের কোমর জড়িয়ে ধরে আছে। পাকমানের পথে যেতে যেতে শুনতে পেল দূরে কোথাও বিমান আক্রমণের সতর্ক সংকেত, সাইরেন বাজছে। তার মানে আবার বিমান হামলা শুরু হতে যাচ্ছে। পাকমানের আদমখেল মুসাখালা গ্রামের পাহাড়ের ঢালে আসমাদের একটা বাড়ি ছিল। এটা ওদের দুজনের কারো বিশ্বাস হচ্ছে না। একটা বিশাল গর্ত হয়ে আছে সেখানে। ওমর যা বুঝার বুঝে গেছে।
আসমা পাগলের মতো ছুটাছুটি করছে। ওমর পাথরের মতো দাঁড়িয়ে আছে। একটা ঝোপের গোড়ায় আসমার কোনো এক ছোট্ট ভাইয়ের ছেঁড়া হাত পড়ে গেছে। সেটার দিকে তাকিয়ে চিৎকার করতে করতে মাটিতে বসে পড়ে। তারপর নিস্তেজ হয়ে একপাশে হেলে পড়ে। ওমর দৌড়ে এসে তাকে বুকের মধ্যে জড়িয়ে মাটিতে শুয়ে পড়ে। আসমা জ্ঞান হারিয়েছে। ওমর কয়েকবার ডাক দেয় আসমাকে, কোনো সাড়া নেই। আসমাকে একপাশে শুয়ে রেখে ওমর সাহায্যের জন্য আশেপাশে তাকায়। কোথাও কেউ নেই। সাহায্য পাওয়ার কোনো আশা নেই। কি ভয়াবহ বাস্তবতার মুখে দাঁড়িয়ে আছে ওমর। বোমা মেরে একটি পুরো পরিবারকে নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে। একটা শিশুর হাত ছাড়া আর কোনো কিছুর কোনো চিহ্নই নেই। নতুন করে আবার বিমান হামলা শুরু হয়েছে। এখানে আবারও হামলা হতে পারে। ঢাল থেকে কাবুলের দিকে তাকিয়ে ওমরের বুক কেঁপে উঠল। যত দূর চোখ যায় শুধু ধোঁয়া আর ধোঁয়ার কুণ্ডলী। সারা আকাশ জুড়ে ফাইটার আর বি-52 বোমা ঝাঁপিয়ে বেড়াচ্ছে। যেভাবে হোক আসমার জ্ঞান ফেরাতে হবে। পাহাড়ের ঢালের নিচে রাস্তার পাশে একটা নালা আছে, সেচের পানি সরবরাহ করে। সেই নালা। ওমর ছুটল সেখান থেকে পানি আনতে, কিন্তু পানি নেওয়ার মতন কোনো পাত্র নেই। নিজের গায়ের চাদরটা ভালো মতো সেই পানিতে চুবিয়ে নিল। এখন চিপলে বেশ কিছুটা পানি পাওয়া যাবে। ওমর সেটা নিয়ে উপরে উঠে এসে বসলো আসমার পাশে। চাদর চিপে আসমার মুখের উপর পানি ফেলতেই সে সাড়া দিল। একবার ছাঁকি দিয়ে দিয়ে তার জ্ঞান ফেরানোর চেষ্টা করলো। প্রায় আধা ঘন্টা পর আসমা চোখ মেলে তাকালো। ফেল ফেল করে তাকিয়ে আছে ওমরের দিকে। ওমর বলল, যেটা ঘটেছে সেটা আমরা কোনোভাবে বদলাতে পারবো না। আমাদেরকে এখনই এখান থেকে বের হতে হবে। আমি যা বলি মনোযোগ দিয়ে শোনেন। কাবুলে এই মুহূর্তে যদি কোনো নিরাপদ জায়গা থাকে তবে সেটা আপনার হাসপাতাল। আমরা এখন সেখানে যাব। আপনি কষ্ট করে শুধু আমাকে ধরে বাইকে বসে থাকবেন। বলে ওমর আসমাকে টেনে তুলে এক হাত দিয়ে নিজের কাঁধ নিয়ে অন্য হাত দিয়ে কোমর জড়িয়ে ধরে ঢাল বেয়ে নিচের দিকে নামা শুরু করলো। বাইকের কাছে পৌঁছে পেছনের দিকে তাকিয়ে আবার হাহাকার করে উঠল আসমা। খুব নিচ দিয়ে একটা অ্যাপচি হেলিকপ্টার উড়ে আসছে তাদের দিকে। সেটা দেখে দ্রুত একটা বড় পাথরের আড়ালে ওরা বসে পড়ল। এর মধ্যে আসমা আরো কিছুটা সামলে উঠেছে। হেলিকপ্টারটা তাদেরকে অতিক্রম করে পাশের গ্রামের কোনো টার্গেট লক্ষ্য করে গুলি ছুড়ল। ওমর আসমাকে আড়াল থেকে টেনে তুলে বাইকের দিকে কাছে গিয়ে কোনো রকমে বাইকে স্টার্ট দিল। টলতে টলতে আসমা উঠে বসলো বাইকে। ওমরকে জড়িয়ে ধরল। এ ধরাটা অন্যরকম। অসহায় মানুষ তার সে স্বাবলম্বনকে যেভাবে আঁকড়ে ধরে তেমন। হাসপাতালের ভিড় আর মানুষের আহাজারি আরো বেড়েছে। করিডোর আরো দীর্ঘ হয়েছে লাশের সারি। সেসব ডিঙিয়ে আসমার ওয়ার্ডে পৌঁছে পেয়ে গেল তার ওয়ার্ড ইনচার্জকে। মধ্যবয়স্ক মহিলা আসমাকে দেখে জড়িয়ে ধরল। ওমর দ্রুত তাকে সব ব্যাখ্যা করল। সব শুনে মহিলা ফেল ফেল করে তাকিয়ে থাকলো তার দিকে। ওমর তাকে একটু আড়ালে নিয়ে বলল, কাবুলে এই মুহূর্তে হাসপাতাল ছাড়া আর কোনো নিরাপদ জায়গা নেই। আমি আসমাকে এখানে রেখে যাচ্ছি। ওর আশ্রয় আর আহতদের সেবা করা দুটোই হবে। ওর আর কোনো থাকার জায়গা নেই। ওর বাবা আর ভাইয়ের পরিচয়ের জন্য কাবুলে ওকে কেউ আশ্রয় দিয়ে নিজের বিপদ ডেকে আনবে না। মহিলা সব বুঝল আর ওমরকে চিন্তা করতে নিষেধ করে দিল। ওমর মহিলাকে বলল, খুব তাড়াতাড়ি সব স্বাভাবিক হয়ে যাবে। মহিলা মাথা ঝাঁকাতে ঝাঁকাতে কাজে চলে গেল। ওমরের মিথ্যা সান্ত্বনা মহিলা পাত্তা দিল না। হাসপাতালে নিজের ওয়ার্ডের দেয়ালে ঠেস দিয়ে ক্লান্তি বিধ্বস্ত আসমা বসে আছে। নীরবে তার চোখ বেয়ে গড়িয়ে পড়ছে জল। আসমার পরিবারটা ওমরের নিজের পরিবার। খালিদ যাওয়ার সময় বলে গিয়েছিল, এখন এই পরিবারের অভিভাবক সে। এই পরিবারের জন্য কিছুই সে করতে পারল না। ছোট ছোট ফুলের মতো ভাই বোনগুলো, দুই স্নেহময়ী মুত্তাকিমা, যাদের দিনের বেশিরভাগই সময় কাটতো জায়নামাজে। বাড়িটা যেন ছিল পৃথিবীর বুকে এক টুকরো জান্নাত। আসমার সেবা আর পূর্বমুখী নৈসর্গিক দৃশ্য নিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকার সময়গুলো ছিল ওমরের জীবনে পাওয়া আল্লাহর নিয়ামত। মুহূর্তের মধ্যে সব কোথায় মিলিয়ে গেল। ওমরের ভেতরে ধীরে ধীরে তৈরি হচ্ছে প্রতিশোধের আগুন। ওমর আসমার কাছে গিয়ে বসতে আসমা ওমরের হাত চেপে ধরে ঢুকরে ওঠে। একটি নারী ও শিশুদের জেনারেল ওয়ার্ড। চারদিকে কান্না আর শোরগোল। সে শব্দে ঢাকা পড়ে যায় আসমার কান্না। ওমর তার ঘনিষ্ঠ হয়ে বসে বসে বলে, শোনেন,
যে কোনো সময় আমেরিকান ফোর্স আর নর্দার্ন অ্যালায়েন্স মিলে কাবুল দখল করে নেবে। আমার বিশ্বাস আপনি এখানে নিরাপদ থাকবেন, কিন্তু আমার জন্য কাবুল নিরাপদ নয়। আর আমি এখন আপনার জন্য নিরাপত্তা খুঁজছি না। আর আমি এখন আমার জন্য নিরাপত্তা খুঁজছি না। আমি ফ্রন্ট লাইনে ফিরে যাব। খবর পেয়েছি তালিবানরা কাবুল ছেড়ে দিয়ে কান্দাহার রক্ষা করবে। কান্দাহার ওরা দখল করতে পারবে না। মোল্লা ওমর নিজে সেখানে যুদ্ধের নেতৃত্ব দেবেন। আমি কান্দাহার গিয়ে ওখানে আপনার বাবার সাথে মিলব। তারপর পরিস্থিতি একটু শান্ত হলে আপনি কান্দাহার চলে আসবেন, অথবা আমি আপনাকে নিতে আসবো। আসমা মরিয়া হয়ে বলেন, না, আপনি আমাকে সাথে করে নিয়ে যান। আমি আপনাকে ছাড়া থাকতে পারবো না। আপনি বুঝতে পারছেন না, কান্দাহারের পথ এখন মোটেও নিরাপদ না। পুরো হাইওয়ে পাহারা দিচ্ছে অ্যাপচি হেলিকপ্টার। আপনাকে নিয়ে যে সে পথ এখন যাওয়া আর আত্মহত্যা করা একই হবে। আমার কথা বুঝতে চেষ্টা করেন। একসাথে মরার চেয়েও আমাদের আলাদাভাবে বেঁচে থাকাটা জরুরি। সবকিছু আমাদের জন্য পরীক্ষা। আমরা যা কিছু হারিয়েছি তার চেয়েও উত্তম কিছু আল্লাহ আমাদের জন্য রেখেছেন। ধৈর্য ধরেন। আর আর কোরআনে সূরা আল ইমরানের 142 নম্বর আয়াতের উপর বিশ্বাস রাখেন, যেখানে আল্লাহ বলেছেন, তোমরা কি মনে করো তোমরা খুব সহজে জান্নাত পেয়ে যাবে, অথচ আল্লাহ এখনো দেখেননি তোমাদের মধ্যে কারা জেহাদ করছে আর কারা সবর করেছে। তাই ধৈর্য ধরেন। মুসলিম হয়ে আরেক মুসলিম ভাইকে হত্যা করতে হবে বলে আমিও সেই ফিতনা থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলাম। কিন্তু যারা আজ আমাদের মা আর ছোট ছোট নিষ্পাপ ভাই বোনদের এভাবে মিসাইল মেরে হত্যা করেছে, তারা ভিনদেশী দখলদার। মুসলিম হিসেবে আমার দায়িত্ব এই দখলদারদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো, যেভাবে আমাদের সম্মানিত মুজাহিদ্দিনেরা সোভিয়েত রাশিয়ার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল। আপনি এখানেই থাকবেন। এখান থেকে রুফায়দা আল আসলামিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো অসুস্থ আর যুদ্ধাহতদের সেবা করবেন। এটাই আপনার জেহাদ। আমাদের জন্য সবটাই কল্যাণ। বেঁচে থাকলে দেখা হবে। যুদ্ধ থেমে গেলে আপনাকে আমার দেশে নিয়ে যাব। আমার বিশ্বাস সেখানে আপনার একজন মা এখনো বেঁচে আছেন। আর যদি ফিরে না আসি, তবে নিশ্চয়ই জান্নাতে আমাদের দেখা হবে। আপনি সেই সৌভাগ্যবান পরিবারের সদস্য যাদের সবাইকে আল্লাহ তার রাস্তায় কবুল করেছেন। ঠিক এই সময় হাসপাতালের দক্ষিণ দিকে প্রচণ্ড শব্দ বিস্ফোরিত হলো। একটি মিসাইল। ভয়ঙ্করভাবে কেঁপে উঠেছে পুরো হাসপাতাল। শক ওয়েভে ভেঙে পড়েছে জানালার কাঁচ। শহরের বিভিন্ন প্রান্তে তালিবান যোদ্ধারা অ্যান্টি এয়ারক্রাফট গান থেকে আকাশের দিকে গুলি ছুড়ে এখনও তাদের প্রতিরোধ দৃশ্যমান রেখেছে। বিস্ফোরণের পর কিছুক্ষণের জন্য সবকিছু হঠাৎ নীরব হয়ে গেল। উমারের কথাগুলো আসমাকে যেন নতুন জীবন দিল। উমারের মুখের দিকে অপলক তাকিয়ে আসমা মনে মনে আল্লাহর প্রশংসা করল। আল্লাহ তাকে এমন এক দৃঢ় বিশ্বাসী যুবককে স্বামী হিসেবে দিয়েছে। উমারের নিজেকে ধরে রাখতে খুব কষ্ট হচ্ছে। আসমা 2 হাত জড়িয়ে ধরে বলল, আমি সৌভাগ্যবান, আপনার মতো একজন নারীকে আল্লাহ আমাকে স্ত্রী হিসেবে দিয়েছেন। আপনি নিশ্চিন্তে থাকবেন। আমি আপনাকে হারাচ্ছি না। আমার জীবনে আলাদা করে কোনো জান্নাত নেই। আপনি আমি যেখানেই মিলবো সেটাই জান্নাত। হোক সেটা দুনিয়া, হোক সেটা আখিরাত। আমি আপনাকে আল্লাহর হাতে আমানত হিসেবে রেখে গেলাম। আর আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আল্লাহ সে মহান আমানতদার যিনি কখনো খেয়ানত করেন না। এই কথার উপর বিশ্বাস রাখবেন। একটা অপার্থিব খুশির আলো আসমার বিষাদমাখা মুখমণ্ডল থেকে বের হলো। বলল, আপনি চিন্তা করবেন না। আমি আপনার প্রতিটা কথা বিশ্বাস করি। কারণ আমি জানি আপনি যখন কথা বলেন তখন ঠোঁট নয়, মুখ নয়, কথা বলে আপনার হৃদয়। আর কে না জানে হৃদয়ের কোনো মিথ্যে ভাষা নেই। আর আপনিও মনে রাখবেন, আমার জীবনেও আলাদা কোনো জান্নাত নেই। আপনি যেখানে মিলব সেটাই জান্নাত। বিয়ের 14 দিন পর ওমরের সাথে আসমার বিচ্ছেদ হলো। ওমর জানে কোনো পরাশক্তি যখন কোনো দেশে ঢোকে তখন সেই দেশ থেকে সহজে তারা বের হয় না। এমন দীর্ঘ নিশ্চিত কষ্টের জীবনের মধ্যে আসমাকে নিতে চায়নি ওমর। আসমা অন্তত একটা ঠিকানায় থাকলো খোঁজার জন্য, যাতে এখানে সে ফিরে আসতে পারে। আসমার কাছ থেকে বিদায় নিয়ে হাসপাতাল থেকে বের হয়ে সে বাইক নিয়ে রওনা হলো সে জায়গার উদ্দেশ্যে যেখানে সে ট্রেনিং এর জন্য প্রথম গিয়েছিল।
আর এখন মেকানিককে খুঁজে বের করতে হবে। কাবুলের অনেক কিছুই তার এখন চেনা, কিন্তু এই অবস্থায় চলাচল করা অনেক কঠিন। রাত ৮টা বাজে, চারদিকে অন্ধকার, আর কিছু সময় পর পর বজ্রপাতের মতো কোথাও না কোথাও আঘাত হানছে মিসাইল, ভারী মেশিনগান আর হেলিকপ্টার, গানশিপ থেকে ছোড়া গোলার ট্রেসার অন্ধকার রাতের আকাশকে মুহূর্তের জন্য আলোকিত করে আবার ধপ করে নিভে যাচ্ছে। কাবুল নদীর ধারের ক্যাম্পটার লোকেশন ওমরের জানা ছিল। হাঁটতে 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 পারার পর সে কাবুলের অনেক জায়গায় ঘুরে বেরিয়েছে। শহরটাকে সে ভালোবেসে ফেলেছে। কাবুল শহরে রয়েছে আলাদা একটা গন্ধ। রাস্তার কাবাবের দোকানে ঝুলানো কাঁচা মাংস কেটে মশলা মাখিয়ে সাথে সাথে আগুনের ঝলসালের যে গন্ধ বের হয়, সেটা যেন প্রাচীন মধ্য এশিয়ার নগরী সমরকন্দ, বুখারা আর কাবুলের গন্ধ। সে কাবুল আজ আর প্রাচীন গন্ধে হারিয়ে বারুদের গন্ধে ভরে আছে। টানা 2 ঘন্টা বাইক চালিয়ে মাঝখানে একবার পেট্রোল ভরে পৌঁছে গেছে সে ক্যাম্পে। কাবুল নদীর ধারে তৈরি করা হয়েছে কিছু নতুন বাংকার। সেখানে বসানো আছে একটি এয়ারক্রাফট গান, কিন্তু সবাই হাত পা ছেড়ে বসে আছে। এই ফায়ার পাওয়ারের সাথে লড়ে শক্তি ক্ষয় করা বৃথা। তাই অপেক্ষা করছে কান্দাহারের নির্দেশে। কুন্দুজ আর মাজারি শরীফে চলছে মরণপণ লড়াই। সেখানে তালিবানরা পিছু হটছে। আমেরিকান আর ব্রিটিশ ফাইটারগুলো সাপোর্টে উত্তরের জোট এগিয়ে যাচ্ছে। উজবেকিস্তানের কার্সিখানবাদ এয়ার বেজ থেকে চিনুক হেলিকপ্টারগুলো ইউএস আর্মির গ্রিন প্যারেড স্পেশাল ফোর্স নামিয়েছে দাঁড়িয়ে সফ উপত্যকায়, জায়গাটা মাজারি শরীফের দক্ষিণে। মাজারি শরীফের বিমান হামলার কয়েক হাজার তালিবান নিহত হয়েছে। উত্তর থেকে সব পুনর্দখল করে তারপর রাজধানী দখলের প্ল্যান বলে মনে হচ্ছে মেকানিকের কাছে। 1 সপ্তাহ হলো ওমর এদের সাথে ক্যাম্পে অবস্থান করছে। 3 স্তরের যোদ্ধাদের উঠিয়ে নিয়ে কান্দাহারে শক্তি সংহত করার পরিকল্পনা করা হয়েছে। আজ দ্বিতীয় দল রওনা দেবে কান্দাহারের দিকে। ওমর যাবে সে দলে। ওমর এখনো খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে, বেশি ওজন বহন করতে অসুবিধা হয় তাই। তার মেকানিক ওমরের হাতে একটি হালকা ওজনের AK-63 অ্যাসল্ট রাইফেল তুলে দিল, সাথে 2টি ম্যাগাজিন। কারণ রাতের অন্ধকারে তাদের অনেক পথ হাঁটতে হবে। বেশি ওজন হলে ওমরের হাঁটতে অসুবিধা হবে। কাবুল থেকে কান্দাহারের দূরত্ব 308 মাইল। রাইফেলটা ওমরের হাতে নিয়ে বলল, ছাত্র ভালো রেজাল্ট করলে শিক্ষকের বুকে গর্বে ভরে ওঠে। বাগরাম যুদ্ধে তোমার বীরত্বের কথা আমি জানি। তোমাকে নিয়ে আমি গর্ব অনুভব করি। আমি শুনেছি খালিদের পরিবারের কথা। আল্লাহ তোমাকে বাঁচিয়ে রাখতে চান, তাই হয়তো সেদিন তুমি আর তোমার স্ত্রী বাড়িতে ছিলে না। আল্লাহ খালিদ আর তার পরিবারের উপর রহম করুন, তাদের কুরবানি কবুল করুন। হঠাৎ ওমরের মনে হলো, মেকানিক খালিদের জন্য এভাবে দোয়া করলো কেন? যেন খালিদ শহীদ হয়েছে। তাই ওমর মেকানিককে জিজ্ঞেস করলো, খালিদ এখন কোথায় আছে, কেমন আছে? মেকানিক অবাক হয়ে জিজ্ঞেস করলো, কেন, তুমি কিছু জানো না? না, খালিদ তো কুন্দুজ যাওয়ার পথে 24শে সেপ্টেম্বর রাতে শহীদ হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অবাক বিস্ময় নিয়ে মেকানিকের দিকে তাকালো ওমর। বিমর্ষ কণ্ঠে বলল, সেই রাতে তার বোনের সাথে আমার বিয়ে হয়েছে। দীর্ঘশ্বাস ছেড়ে মেকানিক বলল, ড্রোন নামের এক ধরনের ছোট রোবোটিক প্লেন তৈরি করেছে আমেরিকানরা। রিমোট কন্ট্রোল দিয়ে চালায়। সেটা নিঃশব্দে উপর থেকে টার্গেটের ছবি অথবা ভিডিও তুলতে পারে আর অনুসরণ করতে পারে। ড্রোন তথ্য পাঠায় কমান্ড সেন্টারে। সেখান থেকে ফাইটার প্লেনের পাইলট জেনে যায় টার্গেটকে কোথায় কখন হিট করতে হবে। আমরা অনুমান করছি ড্রোন অনুসরণ করেছিল খালিদকে তার বাড়ি থেকে, আর খালিদ কাবুল থেকে বের হওয়ার 8 ঘন্টার মধ্যে মেন হাইওয়েতে মিসাইল হামলার শিকার হয়। সম্ভবত তার বাবাকে মারার জন্য তাদের বাড়িতে হামলা হয়। ওমরের সে মুহূর্তের কথাটা মনে পড়ে, যখন খালিদ তাকে শেষবারের মতো আলিঙ্গন করে চলে যায়। মনে পড়ে ছোট ছোট ভাইদের সাথে তার কার্পেটের উপর হুটোপুটি করে খেলা। দেখতে দেখতে ওমর কেমন যেন আনমনা হয়ে গিয়েছিল।
ওমারের স্বস্তি লাগছে এই ভেবে যে খালিদের মৃত্যুর খবরটা আসমার কাছে অজানা থাকলো। যাত্রাবাহী লোকাল বাসে করে কাবুল থেকে কান্দাহারের দিকে রওনা দিয়েছে ওমার, আর তার সাথে ২৯ জন তালেবান যোদ্ধা। এই দলের আমির এক চেচেন যোদ্ধা কমান্ডার শামিল। সৈন্যবাহিনী পিকআপ ট্রাক ব্যবহার বন্ধ আছে, কারণ এটার উপর থেকে সহজে শনাক্ত করা যায়। ইতোমধ্যে কয়েকটি ট্রাক অ্যাপাচি হামলার শিকার হয়ে ধ্বংস হয়েছে। নিহত হয়েছে শতাধিক তালিবান যোদ্ধা। কাবুল থেকে কান্দাহারের ৩০৮ মাইল পথে পড়বে গজনি, তোরগান, বেলি, জিলান, শাহজয়, কালাদ-ই-গিলজাই এবং জালডাক। কাবুল থেকে গজনি পথটা বেশি বিপজ্জনক, তারা বিকল্প গ্রামের রাস্তা দিয়ে যাবে। তাই কাবুল পেরিয়ে মাইদান সাহার থেকে তারা গ্রামের ভেতরে ঢুকে পড়ে। মাথার উপর দিয়ে কিছুক্ষণ পরপর চক্কর দিচ্ছে অ্যাটাক হেলিকপ্টার গানশিপ। অন্ধকার রাতে গাড়ির হেডলাইট বন্ধ করে অভিজ্ঞ সাহসী ড্রাইভার চালিয়ে নিয়ে যাচ্ছে গাড়ি কান্দাহারের দিকে। আমেরিকানরা বুঝে গেছে তালিবানরা কাবুল দখলে রাখতে পারবে না, তাই কৌশলগত অবস্থান হিসেবে কান্দাহারে যাতে বেশি যোদ্ধা জমায়েত না করতে পারে, তাই প্রতিটি নড়াচড়ার উপরে ওরা নজর রাখছে। কাবুল থেকে গজনির দূরত্ব ১৫০ কিলোমিটার, সেটা ঘুরে যেতে লাগলো ২০০ কিলোমিটার। গজনি পার হয়ে ওদের বাস উঠল কান্দাহার গজনি হাইওয়েতে। গ্রাম্য রাস্তায় গাড়িতে প্রচণ্ড ঝাঁকি খেতে খেতে যেতে হয়েছিল। হাইওয়েতে উঠে ভালো রাস্তা পেয়ে সবাই হাঁফ ছেড়ে বাঁচল। উত্তেজনা আর ঝাঁকিতে সবাই ক্লান্ত ছিল। ভালো রাস্তা পেয়ে গাড়ির মসৃণ গতি সবাইকে ত্রাণদায় এনে দিল। গাড়ি বেশ গতিতে চলছে, মাথার উপর নক্ষত্র ভরা আকাশ। পাঠান ড্রাইভার ওমর আর কমান্ডার শামিল ছাড়া সবাই ঘুমিয়ে পড়েছে। হঠাৎ করে বাসটি ব্রেক করলো। ব্রেকের ধাক্কায় সবাই সামনের সিটে বাড়ি খেল। হাইওয়ের উপর মাটি থেকে ২০ হাত উঁচুতে তীব্র সার্চলাইট জ্বালিয়ে পথ রোধ করে যত ধূতের মতো স্থির শূন্য ভাসছে একটা অ্যাটাক হেলিকপ্টার AH-64 অ্যাপাচি। বাসের সবাই হাতে অস্ত্র নিয়ে গায়ের চাদরের নিচে ঢেকে রেখেছে। হেলিকপ্টারটি হেলে দুলে বাসের কাচের জানালায় আলো ফেলে ভেতরের অবস্থা বোঝার চেষ্টা করছে। যতটা সম্ভব সবাই নিজেদের চেহারা স্বাভাবিক রাখার চেষ্টা করছে। সবাই তাকিয়ে আছে কমান্ডার শামিলের দিকে, সে সিদ্ধান্ত দেবে কখন কি করতে হবে। অ্যাপাচি তীব্র লাউডস্পিকার থেকে ইংরেজিতে আদেশ দিল, যাত্রীরা সবাই বাস থেকে রাস্তায় নেমে এসো। কমান্ডার শামিল চাপা স্বরে সবার কাছে জানতে চাইল, আমরা কি আত্মসমর্পণ করব নাকি লড়াই করব? একজন বলল, আপনি যা বলবেন আমরা তাই করব। কয়েক মুহূর্ত ভেবে কমান্ডার শামিল বলল, আমরা লড়াই করব। মুসা, আরপিজি রেডি করো। অ্যাপাচি থেকে বারবার বের হতে আদেশ দিচ্ছে। প্লেন হলো সবার আর আগে ভালো মানুষের মতো মুসা নামবে। নেমে কয়েক কদমে গিয়ে চাদরের ভেতর থেকে আরপিজি বের করে সরাসরি অ্যাপাচিকে হিট করবে। মুসা হিট করার সঙ্গে সঙ্গে সবাই গাড়ির দরজা জানালা দিয়ে লাফিয়ে নেমে সরাসরি গুলি করা শুরু করবে। অ্যাপাচি থেকে শেষবারের মতো আদেশ হলো, বের হয়ে এসো। প্ল্যান মতো মুসা নেমেই ফায়ার করলো, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেটা অ্যাপাচিকে পাশ কাটিয়ে বেরিয়ে গেল। কিন্তু সৌভাগ্যবান অ্যাপাচি পাইলট টার্গেট মিস করলো না। ২০-৩০ কিলোমিটার চেন গানের গুলি মুসাকে টুকরো টুকরো করে দিল। সঙ্গে সঙ্গে যে যেভাবে পারলো দরজা জানালা লাফিয়ে নেমে অন্ধকারে ছড়িয়ে পড়ে অ্যাপাচিকে গুলি করা শুরু করলো। এসব এলাকায় অস্ত্রের গুলি বুলেট প্রুফ অ্যাপাচির কোনো ক্ষতি করতে পারলো না। গুলি করে পুরো বাস ছাঁচড়া করে দিল অ্যাপাচি। ২-৩ জন অন্ধকারে শস্য ক্ষেতের ভেতরে পালিয়ে গেলেও বেশিরভাগই মারা পড়ল। ইতিমধ্যে আরও একটি অ্যাপাচি এসে পড়েছে, সঙ্গে স্পেশাল ফোর্স নিয়ে চিনুক হেলিকপ্টার। শস্য ক্ষেতের মধ্যে সার্চলাইট ফেলে আরেকজনকে খুঁজে হত্যা করল। হাইওয়ের উপর স্পেশাল ফোর্স দ্রুত নেমে বাসটি ঘেরাও করে ফেলল। বাসের ভেতরে আহত অবস্থায় 4 জনকে জীবিত পাওয়া গেল। এর মধ্যে একজন ওমর।